কলেজের গেট দিয়ে মানানসই পোশাক পরে সবাই প্রবেশ করছে আর কয়েকজন ছেলে মিলে তাদের র‍্যাক দিচ্ছে আর তাদের লিডার হচ্ছি আমি। আর আমরা সবাই বড়লোক বাবার ছেলে। চলুন পরিচয় পর্ব শেষ করা যাক। আমাকে তো আপনারা চেনে নেই, তবুও বলছি, আমি ওমর ফারুক ফাহিম ওরফে ফাহিম শেখ। পরিবারের সদস্য এখন আমরা 3 জন, বাবা মা আর আমি। আপুর বিয়ে হয়ে গেছে, তাই এখন আমরা 3 জন। আর সব গল্পের মতো এই গল্পে সিয়াম, সুমন, শান্ত এরাই আমার বন্ধুর চরিত্রে আছে। ধুর, আপনাদের পরিচয় দিতে দিতে সবাইকে র‍্যাক দেওয়া শেষ হয়ে যাচ্ছে। যাই, আমিও একটু র‍্যাক দিয়ে আসি আর আপনারা দেখতে থাকুন। এই সিয়াম, শুধু কি তোরাই র‍্যাক দিবি নাকি? আমাকেও চান্স দে। আচ্ছা, এখন যে মেয়েটা গেট দিয়ে প্রবেশ করবে তাকে শুধুমাত্র তুই র‍্যাক দিবি। আচ্ছা, তাই হবে। তারপর অপেক্ষা করতে লাগলাম যে কখন একটা মুরগি আসবে আর তাকে মুই র‍্যাক দিমু। তখনই গেটের দিকে নজর গেল, দেখি একটা মেয়ে গেট দিয়ে প্রবেশ করতেছে। তাহাকে দেখিয়া মুই স্থির হইয়া গিয়েছি আর ভাবিতে লাগিলাম যে কি করে একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে। পুরো যেন জান্নাত থেকে নেমে আসে পড়ি, কিন্তু পোশাক আশাক তেমন উন্নত মানের না। দেখে মনে হচ্ছে গ্রামের মেয়ে। পোশাক তেমন মডার্ন না, কিন্তু চেহারা দেখতে কোনো নায়িকা থেকেও কম না। এত বর্ণনা দিলাম, আপনারা আবার নজর দিয়েন না। তারপর এসব ভাবতে ভাবতে মেয়েটা আমাদের সামনে চলে আসলো। তখন সিয়াম বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? মেয়েটা তো চলে যাচ্ছে, র‍্যাক দিবি না নাকি? কিছু কি বলছিলি নাকি? মেয়েটা তো চলে যাচ্ছে, র‍্যাক দিবি না? ও হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে এদিকে আসো। জি, আমাকে কিছু বলেন ভাইয়া। এই মেয়ে আমাকে ভাইয়া ডাকলে কেন? আসলে আপনাকে দেখে মনে হলো আপনি কলেজের সিনিয়র, তাই ভাইয়া বললাম। আর কোনোদিন ভাই বলে ডাকবে না, মনে থাকে যেন। আর তোমার নাম কি? কলেজে কি নতুন নাকি? দেখে তো মনে হচ্ছে আগে এই কলেজে দেখিনি। আমার নাম তানজিনা আক্তার ফারহানা। জি, আমি এই কলেজে নতুন। আচ্ছা, আমি কি এখন যেতে পারি? নাহলে ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন যেতে পারো। তখন ফারহানা চলে গেল আর আমি তার যাওয়ার দিকে একধারে তাকিয়ে আছি। তা দেখে সিয়াম শান্তকে উদ্দেশ্য করে বলল, বুঝলি শান্ত, মনে হয় আমাদের ভাবিকে পেয়ে গেছি। হরে, আমারও তাই মনে হয়। কি রে, এভাবে তাকিয়ে থাকলে হবে? ক্লাসে যেতে হবে না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, চল ক্লাসে যাই। দোস্ত, আর যাই বলিস তুই, র‍্যাকটা কিন্তু সেই ছিল। শুধু নাম জেনে ছেড়ে দিলি। এভাবে র‍্যাক দিলে কলেজে আমাদের সম্মান থাকবে না রে। দোস্ত, মনে হয় তোদের জন্য ভাবি পেয়ে গেছি। তা তো বুঝতে পারছি, কিন্তু মডার্ন মেয়ে ছেড়ে এমন একটা গেও মেয়েকে তোর পছন্দ হলো? দেখ, তোরা ভালো করেই জানিস যে আমি মডার্ন মেয়েদের পছন্দ করি না। কারণ তারা যেসব পোশাক পরে তাদের শরীরের 70% অংশই দেখা যায়। তাই তাদের থেকে অনেক গুণ ভালো গেও মেয়ে। তবু তোর চয়েস যেমন হবে তা ভাবতে পারতেছি না। এখন এসব কথা বাদ দে। সুমন আসেনি আজকে, আর জবা, তানিয়া, মাইশা এরাও তো আসে নাই দেখি। না রে, ওরা আসেনি। সুমনের বাসায় নাকি কি কাজ আছে, তাই আসতে পারবে না। আর জবা তার নানুর বাসায় গেছে, তানিয়া আর মাইশা ঘুরতে গেছে, তাই তারা কেউ আসেনি আজকে। আচ্ছা চল এখন ক্লাসে যাই, না হলে প্রিন্সিপাল স্যার আবার আমাদের 12টা বাজিয়ে দিবে। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। তারপর সবগুলো ক্লাস করে বের হলাম। ইন্টার ক্লাস আগে শেষ হয়ে যায়, তাই আর আমার মায়াবতীকে দেখতে পেলাম না। ওহ, আপনাদের তো বলাই হয়নি, ফারহানার মুখের মায়ায় আমি পড়ে গেছি, তাই আমি তার নাম দিয়েছি মায়াবতী। তারপর আমার ক্যাম্পাসে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতন বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখনই আপু এলো, এসে বলল, কি রে বাদর, আজকে সারাদিন ভার্সিটি করেছিলি? কেন? ক্লাস করেছি। বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞাসা করে দেখতে পারিস। তা তো জানি, কিন্তু আজকে তো তোদের ভার্সিটিতে নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হলো, তাই। হ্যাঁ, তাতে কি হয়েছে? তখন আপু যা বলল তা শুনে আমি অবাকের শেষ পর্যায়ে। তা মেয়েটা কে রে? কিসের মেয়ে? কিরে, তোর আবার কি হলো যে তুতলানো শুরু করলি? তা মেয়েটা পছন্দ হয়েছে নাকি? আপু, তুই এসব কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। হলে আমার কচি খোকা ভাইটা রে, এখন কিছুই বুঝতে পারছে না। আমি আজকে সকালের মেয়েটার কথা বলতেছি, যাকে একবার দেখেই আমার ভাইয়ের তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তা আবার তার চোখ দেখে। মানে কি সব বলতেছিস তুই? আমি পড়বো তাও প্রেমে?
ও, আমি তো ভুলেই গেছি যে তুই কচি খোকা, মাত্র জন্মগ্রহণ করেছিস, তুই বুঝবি কেমনে। 1 মিনিট অপেক্ষা কর, মাকে ডাক দিয়ে বলি যে তার ছেলে কলেজে কি সব কাজ করে। হে আপু দাঁড়া, আরে এমন করিস কেন? আমি না তোর ছোট ভাই? আমার সাথে তুই এমন করতে পারবি? আমার প্রতি কি তোর কোনো মায়া নেই? থাকিস তো শ্বশুর বাড়ি, কয়েকদিনের জন্য বেড়াতে আসিস, তখন আমার পিছনে পড়ে থাকিস। ও তাই তো, আমি তো এখানে বেড়াতে এসেছি, আমি তো ভুলে গিয়েছিলাম। ভালো হলো তুই মনে করিয়ে দিলি, আমি আজকে চলে যাব আর আসবো না এখানে। এই দেখ আপু, রাগ করিস না, আমি তো মজা করছিলাম। তোর যখন মন চাইবে তখনই আসবি, কেউ তোকে কিচ্ছু বলবে না, আর যদি বলে তাহলে আমাকে বলবি। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না, চল খেতে যাবি। মা সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছে। আচ্ছা চল, এমনিতেই ক্ষুধা লেগেছিল, তোর সাথে বকবক করতে সেটাও আরো বৃদ্ধি পেয়েছে। তুই আবার শুরু করেছিস, এমন করলে কিন্তু আজকেই চলে যাব আর কখনো আসবো না। এই না না, এই যে আমি চুপ। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। তারপর আমি আর আপু চলে গেলাম খাবার টেবিলে, গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম, আপুও আমার পাশে বসে পড়লো। তারপর মা খাবার পরিবেশন করে দিল। মাত্র খাওয়া শুরু করলাম, তখনই মা বলল, তোরা 2 ভাই বোন কোন মেয়েকে নিয়ে ঝগড়া করছিলি তখন? মায়ের কথা শুনে বিষম খেলাম। মা তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল। তখন আপু বলল, কি আর নিয়ে ঝগড়া হবে, তোমার একটা নাতিন আছে না, শয়তান নাটাই, তাকে নিয়েই। এই, একদম আমার নাতনিকে শয়তানের নাটাই বলবি না। কি করেছে আমার নাতনি? কি করে নি বলো? আমার পুরো রুম লন্ড ফন্ড করে ফেলেছে। তা আসল কথা, আমার বদের হাড্ডি ভাগ্নিটাকে তো দেখছি না, কোথায় আছে মহারানী? আমি কি তার দর্শন পেতে পারি নাকি? তিনি কি বাসায় আছেন নাকি? বাবার সাথে কখন অফিসে চলে গেছে, বাসায় থাকলে নাকি আমরা তাকে সারাক্ষণ বকাবকি করি, এই বলে বাবার কাছে নালিশ করে, তাই বাবা তাকে সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, আমি কি নিয়ে আসছি। মা আর আপুর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিলাম। তারপর রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, এমনিতে কিছুক্ষণ পরে অফিস টাইম শেষ হবে, তাও অফিসে চলে গেলাম। গিয়ে দেখি সবাই যার যার কাজে ব্যস্ত। আমিও সোজা চলে গেলাম বাবার কেবিনে। সেখানে গিয়ে দেখি বাবা নেই। তখন ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করতে জানতে পারি বাবা মিটিং রুমে আছে। তাই মিটিং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক চেঁচামেচি, তাই মিটিং রুমে যেতে নিলাম। তখনই সিকিউরিটি গার্ডরা আমাকে বাধা দিয়ে দেয়। আমার পরিচয় জানতে চাইলে আমি তাদের পরিচয় দিলাম, তাও ভিতরে যেতে দিল না। এরা নতুন সিকিউরিটি গার্ড, তাই আমাকে চিনতে পারছে না। তখন আমি বললাম বাবাকে ডেকে দিতে, কিন্তু তারা ডেকে দিচ্ছে না। তখনই ম্যানেজার সাহেবের আগমন। তিনি আমাকে এখনো বাইরে দেখে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে কেন, ভিতরে যাও। আঙ্কেল, ইনারা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। তখন ম্যানেজার তাদের রাগী ভাবে বলল, তোমরা জানো ইনি কে? না স্যার। ইনি হচ্ছেন এই কোম্পানির ফিউচার এমডি, ইনার কাছে এখনই ক্ষমা চাও। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি। প্রতিদিন অনেকেই আসে স্যারের সাথে দেখা করতে মিথ্যা বলে, তাই এমনটা হয়েছে, ক্ষমা করে দিন স্যার। আচ্ছা সমস্যা নাই, আপনারা আপনাদের কাজ করেছেন। তারপর আমি মিটিং রুমে প্রবেশ করলাম। ঢুকে দেখি সাদিকা রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। এই নিয়ে এতক্ষণ চেঁচামেচি হচ্ছিল। তখন আমি বাবাকে বললাম বাইরে যেতে, কারণ বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। তখন বাবা চলে গেল। আমি গিয়ে বসে পড়লাম মিটিং অ্যাটেন্ড করার জন্য। সবাইকে সালাম দিয়ে প্লাস কুশল বিনিময় করে মিটিং শুরু করলাম। মিটিং শেষে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম সাদিকার এই রকম দুষ্টুমি করার জন্য। সবাই বলল, আরে বাচ্চা মানুষ, একটু দুষ্টুমি না করলে হয় নাকি? তারপর ডিলটা ফাইনাল করলাম। ডিলটা ছিল ইতালির সাথে। তাদের 1000 স্যুট ডেলিভারি দিতে হবে 10 দিনের ভিতরে। তারপর তাদের বিদায় দিয়ে বাবার কেবিনে চলে গেলাম। তখন বাবা জিজ্ঞাসা করলো যে ডিলটা হয়েছে কিনা। আমি বললাম যে ডিলটা হয়েছে। বুঝলাম না, তুই সায়েন্স নিয়ে পড়েও ব্যবসা এত ভালো বুঝিস কিভাবে? আমি শুধু মুস্কি হেসে সাদিকাকে নিয়ে সেখান থেকে চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। সেখান থেকে আড্ডা দিই রাত 10টা পর্যন্ত। তারপর বাসায় এসে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর একটু ফেসবুকে ঢুকলাম। আপনাদের তো বলাই হয়নি,
ফেসবুকে আমার একটা পেজ আছে, পেজের নাম ভোরের রোদ্দুর। তারপর দিলাম এক ঘুম। সকালে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি সবাই মিলে সাদিকাকে বকাঝকা করছে। তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আপু বলল, সাথে কি আর চেঁচামেচি করছিনি, তোর ভাগ্নির কার্যকলাপে চেঁচাচ্ছি। কি করেছে সাদিকা? কি করেনি বল, সারা বাড়ি মাথায় তুলে রাখছে। সেই ভোর থেকে এই পর্যন্ত ঘর গোছাতে ক্লান্ত হয়ে গেছি, না হলেও 7 বার ঘরটা গুছিয়েছি। এরকম না করলে মানুষ বুঝবে কি করে যে বাসা একটা পিচ্চি আছে? চান্দু, তুমি মনে হয় নিজের ঘরটা এখনো দেখোনি, তাই এমন বলতেছো। কেন, আমার রুমে আবার কি হলো? গিয়ে দেখ তোর রুমের কি অবস্থা করেছে তোর আদরের ভাগ্নি। যা করুক তাড়াতাড়ি পরিষ্কার কর, না হলে তোর খবর আছে। আমি আর পারবো না, তোর ভাগ্নিকে সামলানোর জন্য একটা মামি নিয়ে আয়। সেটা সময় হলে নিয়ে আসবো, সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। যা বললাম তা কর। আমাকে আবার ভার্সিটি যেতে হবে বলেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। তাই তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। তাই ক্লাসে ঢোকার জন্য স্যারকে বললাম, স্যার আসতে পারি কি? আরে আমি কি স্বপ্ন দেখেছি নাকি? ফাহিম, তুমি আজকে লেট করলে যে? আমিও তো ভাবছিলাম যে ক্লাস কেমন যেন লাগতেছে, কিছু একটা তো অভাব রয়েছে। আসলে স্যার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, ভিতরে আসো আর গিয়ে নিজের সিটে যেয়ে বসো। তারপর নিজের সিটে গিয়ে বসে পড়লাম। পুরো ক্লাসরুমে তাকিয়ে দেখলাম একটা হারামিও আজকে আসে নাই। তার মনটা খারাপ হয়ে গেল। তারপরেও সবগুলো ক্লাস করলাম। আজকে মায়াবতীর আগে আমার ক্লাস শেষ হয়ে গেছে, তাই আমাদের আড্ডার জায়গায় বসে রইলাম মায়াবতীকে এক নজর দেখার জন্য। কিছুক্ষণ পর ফারহানার ক্লাস শেষ হলো। দেখতে পেলাম আমার মায়াবতী গেটের দিকে আসতেছে। আমিও তার দিকে এগোতে লাগলাম, কিন্তু তার সামনে যায়নি। পরে সে গেট দিয়ে বের হয়ে গেল। আমিও যেতে লাগলাম তার পিছু পিছু, কারণ তারা যেখানে থাকে সেখান থেকে আমাদের বাসা একটু দূরে, মানে ফারহানাদের বাড়ির পরের এলাকায় আমার বাড়ি। তাই তার পিছু পিছু যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম কিছু বখাটে ছেলে ফারহানার দিকে এগিয়ে আসছে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম। এক পর্যায়ে তারা ফারহানার সাথে অসভ্যতামি করা শুরু করলো, সাথে গায়েও হাত দিতে লাগল। তখন আমি ছেলেটার হাত ধরে ফেললাম। তখন ছেলেটা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতেছে আর বলতে লাগলো, এই তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই জানিস আমি কে? তুই কে তা আমার জানার দরকার নেই। আর সাহসের কথা, সেটা আমার বরাবরই বেশি। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজরে তাকানোর? কে কি হয় তোর? শুনবি ও আমার কি হয়? বল কি হয় এই মেয়েটা তোর? ও হচ্ছে আমার বউ। আর আমি কে জানিস? কে তুই? তখন ছেলেটার কানে কানে আমার নামটা শুধু বললাম, এতেই ছেলের চোখগুলো বড় বড় হয়ে গেল। তখন ছেলেটা বলল, ভাই আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। এই এলাকায় আর কখনো আমাদের দেখতে পাবেন না। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি কথা দিস যে আজ থেকে কখনো কোনোদিন কোনো মেয়েকে কোথাও বিরক্ত করবি না। কথা দিচ্ছি ভাই, আজ থেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করবো না। তারপর ছেলেগুলো চলে গেল, আমিও চলে গেলাম। ফারহানা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনো সুযোগই দিইনি কথা বলার। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে খাবার টেবিলে চলে গেলাম। গিয়ে দেখি আপু নাই। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা আপু কই, খাবে না নাকি? তোর আপু তো চলে গেছে, বিকেলে চলে গেছে। বলো কি, আপু তো আমাকে কিছু বলেনি। আসলে তো যার কিছুক্ষণ পরেই তো দুলাভাই আসে তোর আপুকে নিয়ে যেতে, তাই তোকে কিছু জানাতে পারিনি। তারপর আর কিছু না বলে খেয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম, সেখানেও আজকে কেউ এলো না। তারপর বাসায় চলে আসি, কিছুই ভালো লাগছিল না। শুধু বারবার ফারহানের মায়াবী চোখ দুটো চোখের সামনে ভেসে উঠছে। তাই আর কিছু না ভেবে সিদ্ধান্ত নিলাম যে কালকেই ফারহানাকে আমার মনের কথা বলে দিব, যেন পরে দেরি না হয়ে যায়। দেরি হয়ে গেলে আমার মায়াবতী আবার আমার থেকে দূরে চলে যাবে। এসব চিন্তা করছিলাম, তখনই মা এসে ডেকে গেলেন খাবার খাওয়ার জন্য। তারপর খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি আজকে বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, কিরে তোকে এমন মনমরা দেখাচ্ছি কেন? না তেমন কিছু হয়নি। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। তখনই বাবা ডেকে পাঠালো। তারপর আমি বাবার কাছে চলে গেলাম। তখন বাবা বলল, ভাই কালকে তোমাকে অফিসে যেতে হবে। বাবা কালকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমি যেতে পারবো না।
তবুও একটু চেষ্টা করে দেখো যে কালকে বিকালে যেতে পারো কিনা। আচ্ছা বাবা, চেষ্টা করে দেখছি। তারপর আবার নিজের রুমে চলে এলাম, কিছুক্ষণ পড়লাম, পরে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি মাত্র 8টা বাজে, আর বাবা বসে চা খাচ্ছে, সাথে খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে মাকে জিজ্ঞেস করলো, ফাহিমের মা এদিকে এসো, দেখে যাও তো আমি কি ভুল দেখছি নাকি। কই দেখি কি হয়েছে। বুঝলাম আজকে সূর্য কোন দিকে উঠেছে যে ফাহিম 9:30টার আগে ঘুম থেকে উঠে না, আর আজকে সে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আমিও তো তাই দেখছি। কিরে বাবা, তোর শরীর খারাপ হয়নি তো যে এত সকাল সকাল উঠে পড়েছিস? তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কি একদিন আগে উঠতে পারি না? আমরা কি তাপ বললাম নাকি? আচ্ছা, এসব কথা বাদ দিয়ে আমাকে খেতে দাও তো, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। তারপর আমি গিয়ে রেডি হয়ে খাবার টেবিলে চলে এলাম। তারপর সকালে নাস্তা করে নিলাম, পরে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটি যাওয়ার পথে একটা ফুলের দোকান থেকে একতোড়া কালো গোলাপ নিয়ে নিলাম। গোলাপগুচ্ছ নিয়ে গেট দিয়ে ঢোকার সময় সব শিক্ষার্থীরা আমার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়েছে, কারণ মুই হইতাছি এই ভার্সিটির সকল মেয়ের ক্রাশ। এই পর্যন্ত অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু কাউকে মনের মতো লাগেনি, তাই সবাইকে রিজেক্ট করে দিয়েছিলাম। আর সেই আমি আজকে ফুলের তোড়া তো আবার গোলাপ গুচ্ছ নিয়ে ভার্সিটি এলাম। তারপর আড্ডাখানায় চলে গেলাম, গিয়ে দেখি সবাই আজকে এসেছে, আর আমাকে এইভাবে দেখেই সিয়াম বলে ফেললো, তা দোস্ত, ফারহানাকে প্রপোজ করবে আজকে? তুই কি করে বুঝলি যে আমি আজকে ফারহানাকে প্রপোজ করব? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি না জানলে কে জানবে। আর কিছুক্ষণ আগে আপু কল করেছিল, তোকে নাকি গতকাল বিকেল থেকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু তুই কল ধরছিস না। তাই আমাকে বললো তোকে বলতে, আজকে যেন তুই আপুকে কল দিস। আচ্ছা দেখা যাক। তখনই ইরাম বলল, দোস্ত এই যে দেখ তোর মায়াবতী মানে ফারহানা আসছে, যাকে ঝটফট প্রপোজ করে ফেল, আমরা তোর পিছনে আছি। তখনই আমি ফারহানার দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎই তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে গোলাপগুচ্ছ এগিয়ে দিলাম। আমার এই কার্য দেখে ফারহানা অবাক হয়ে গেল, সাথে ক্যাম্পাসে সবাই। তারপর আমি ফারহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, সাহিত্য লিখতে জানি না, তাই তোমার এই কাজল কালো চোখে লুকিয়ে থাকা রহস্য বর্ণনা করতে পারবো না, কিন্তু আমি তোমার এই কাজল কালো চোখের মায়ায় পড়ে গেছি। দেবী অধিকার, সারা জীবন তোমার এই কাজল কালো চোখে হারিয়ে যেতে। সরি, আসলে আমি এসব রিলেশনে জড়াতে চাই না বলেই চলে যেতে লাগলো। তখন আমি তার হাত ধরে ফেললাম, আর সাথে সাথেই ঠাস ঠাস করে 2টা মিষ্টি মানে থাপ্পড় ফারহানা আমার গালে বসিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজ শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আমার মাথায় কিছুই ঢুকছে না যে কিছুক্ষণ আগে কি হয়ে গেল। তখন ফারহানা বলল, আপনাকে আমি প্রথম দিন দেখে মনে করেছিলাম আপনি একজন ভালো মানুষ, কারণ আপনার বন্ধুরা সেদিন অনেক ধরনের র্যাক দিয়েছিল, কিন্তু আপনি তা করেননি, তাই আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম। কিন্তু সেটা আমার ভুল ছিল। আপনিও রাস্তার কালকের মাস্তানদের মতনই। আপনি কি কালকে ওদের সামনে আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিলেন? আমি কি আপনার বউ নাকি? আর আজকে ডাইরেক্ট প্রপোজ করলেন কেন? আমাকে দেখে আপনার কি মনে হয়? আমি চাই আজকের পর আপনি আর আমার চোখের সামনে আসবেন না। আপনার মতো লোকেদের আমি 2 চোখে দেখতে পারি না। কথাগুলো বলে ফারহানা হন হন করে সেখান থেকে চলে গেল। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে রইলাম। কথাগুলো শোনার পরে শরীরে মনে হয় একটুও শক্তি নেই। সেদিন আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। আমার এই অবস্থা দেখে সিয়াম এসে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তারপর বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে রইলাম। আর চোখ থেকে কখন যে পানি পড়া শুরু হয়েছে তা শাওয়ারের পানির জন্য বুঝতেই পারিনি। অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পর বের হলাম, তখনই মা এসে ডাকলেন। তখন মায়ের কাছে চলে গেলাম। তখন আমার চোখ লাল দেখে মা জিজ্ঞেস করলেন, কি রে, তোর চোখ লাল কেন? চোখে কি যেন পড়েছিল, তাই ডলতে ডলতে লাল হয়ে গেছে। মিথ্যা কথা বললাম। তোর নানু কল করেছিল, সেখানে গিয়ে কয়েকদিন থাকতে। আচ্ছা, কল দিয়ে বইলা দিও আগামীকাল সকালে রওনা দিব। আচ্ছা। তারপর রুমে চলে আসলাম। অপরদিকে আমি কলেজ থেকে আসার পর ফারহানাকে তার বান্ধবীরা ঘিরে ধরেছে আর বলছে, এটা তুই কি করলি? জানিস ফাহিম তোকে কতটা ভালোবাসে? সে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। এই ফাহিমকে আবার? কেন, আজকে সকালেই যে তোকে প্রপোজ করেছিল। জানিস আজ পর্যন্ত অনেক মেয়ে ফাহিমকে প্রপোজ করেছে, কিন্তু সবাইকে সে রিজেক্ট করে দিয়েছে।
কারণ সে তোর মতো একজন মেয়েকে খুঁজেছিল, যাই ভার্সিটিতে কারুর মধ্যে পায়নি। সে যেদিন তোকে প্রথম দেখেছিল সেই দিনই তোর প্রেমে পড়ে যায়। তোকে এক নজর দেখার জন্য সে পাগল হয়ে যায়, আর সেই তুই কিনা আজকে তাকে এমন ভাবে অপমান করলি। তাহলে কি করতাম বল? ও হচ্ছে শহরের টপ বিজনেসম্যানের ছেলে, আর আমি হচ্ছি গরিব ঘরের মেয়ে। ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস চাই? আমি যদি তাকে ভালোবাসি তবু ওই একটা জায়গায় এসে থমকে যায়। আজকে আমি ওনার সাথে এমন করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এমন করতে বাধ্য করেছে। দেখ, তুই হয়তো জানিস না, সে জানে তুই গরিব আর গ্রামে থাকিস, আর এখানে আমাদের সাথে রুম শেয়ার করে থাকিস। তো সবটা জেনেই ও তোকে ভালোবেসেছে, আর তাকে ভালোবাসলে তুই ঠকবি না, এতটুকু আমরা বলতে পারি। আর কালকে ফাইম আসলে আজকের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিস, তাহলেই হবে। তারপর তারা তাদের নিজ নিজ বাসায় চলে গেল। এদিকে তারপর সন্ধ্যার দিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। আমার মনের অবস্থা বুঝতে পেরে কেউ আর ক্যাম্পাসের ঘটনার কথা তোলেনি। আড্ডাতেও মন বসছে না, বারবার শুধু ফারহানার বলা কথাগুলো কানের কাছে বাজছে। তাই সেখান থেকে বসে চিন্তা করতে লাগলাম যে কালকেই নানুর বাসায় চলে যাব। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে বাবা মার সাথে বসে রাতের খাবার খেলাম। তাদের সাথে তেমন কথা বলা হয়নি, তাই তারা খুবই অবাক হলো আমার এই ধরনের আচরণে। পরে মাকে বললাম যে আমি কালকে সকালে নানুর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তারপর ক্যাম্পাসের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। সকালে 6টার দিকে ঘুম থেকে উঠলাম, পরে ফ্রেশ হয়ে নিলাম, পরে হালকা নাস্তা করে নানুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে যাব তো তাই একটু আগেই বের হলাম, না হলে আবার ট্রেন মিস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। স্টেশনে ঢুকে দেখি ট্রেন আস্তে আস্তে চলা শুরু করে দিয়েছে, তাই আর দেরি না করে দিলাম এক দৌড়। অনেক কষ্টে ট্রেনটাকে ধরতে পারলাম, না হলে আবারও 3 ঘন্টা লেট হতো। 3 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম ঘোরশাল স্টেশনে। ট্রেন থেকে নেমেই মনটা জুড়িয়ে গেল। আহা, কতদিন পর গ্রামে আসলাম। সবকিছু পরিবর্তন হয়ে গেলেও এখনো কিছু কিছু ধানের চাষের জমি, পুকুর, বিল রয়েছে। এগুলো দেখে মন জুড়িয়ে গেল। তখন একটা পিচ্চি আমার দিকে এগিয়ে এলো আর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। চলো, দাদি তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমাকে তো ঠিক চিনতে পারছি না। ভাইয়া, আমি মুয়ান। ওহ, তা তুই তো অনেক বড় হয়ে গেছিস। সব কথা কি এখানে বলবে নাকি? বাসায় যাবে না? সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা চল। তারপর একটা রিক্সা করে দুজনে রওনা দিলাম। 20 মিনিট পর রিক্সা এসে থামলো নানুর বাসার গেটে। তারপর রিক্সা চালকের ভাড়া মিটিয়ে বাসার ভিতরে চলে গেলাম। তারপর সবার সাথে কুশল বিনিময় করলাম। পরে নিজের রুমে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখনই ছোট মামার ছেলে আফিফ আসলো আমাকে খাবার খাওয়ার জন্য ডাকতে। তারপর গিয়ে সবার সাথে সকালে নাস্তা করে নিলাম। খাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে শুরু করলাম, আর 2 মামা চলে গেলেন তাদের অফিসে। তারপর আমি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। ঘুম থেকে উঠে গোসল সেরে নিলাম, তারপর নামাজ আদায় করলাম। পরে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। পরে আরেকটু রেস্ট নিলাম। বিকেল বেলা 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হলাম। গ্রামটা আর আগের মতো নেই। এই 5 বছরে এখানের অনেক কিছু পরিবর্তন হয়েছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছি। এমন সময় মোবাইল বাবাজি চিল্লানো শুরু করে দিল। মানে কল আসলো। বের করে দেখি মা কল দিয়েছে। তখন কল রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই মা বলল, কি রে হারামজাদা, নানুর বাসায় গিয়ে কি আমাদের ভুলে গেলি নাকি? এসব কি বলতেছো? তোমাদের ভুল যাব কেন? তাহলে সেই সকালে যে গেলি, একটা কল কি করেছিস সেই পর্যন্ত? আসলে মা মনে ছিল না, আর এখানে এসেই সবার সাথে আড্ডা দিতেছিলাম, তাই তো। হয়েছে, থাক, আর বলতে হবে না। তারপর মায়ের সাথে কথা বলা শেষ করে আবারও ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় আবার নানুর বাসায় ফিরে আসলাম। তারপর সন্ধ্যায় নাস্তা করলাম। পরে কিছুক্ষণ পরে বসে নানুর সাথে গল্প করলাম। তারপর মামারা চলে এলেন। পরে সবার সাথে একসাথে বসে রাতের খাবার খেলাম। খাওয়ার সময় ছোট মামা বলল, তা ভাই, তোমার আম্মু বলল তুমি নাকি কিছুদিন যাবত মন খারাপ করেছিলে। হ্যাঁ, তেমন কিছু না, একটু পড়ার চাপ ছিল তো তাই। তা তোমার পড়ালেখা কেমন চলছে? মোটামুটি ভালোই। গতকালের এক্সামটা একটু খারাপ হয়েছে তাই। আরে কি করতেছিস বলতো? ছেলেটা অনেকদিন পর বেড়াতে আসছে, আর তুই এখানেও পড়ালেখা নিয়ে পড়ে আসিস। ঠিক মতো খেতে দে তো ছেলেটাকে। তারপর খাওয়া শেষ করে দিলাম এক ঘুম। এভাবেই খাওয়া দাওয়া আর ঘুম।
আর মামাতো ভাইদের সাথে দুষ্টামি করে 7 দিনের বেশি কেটে গেল। তাই ভাবলাম যে কালকে বাসায় চলে যাব। তাই রাতে খাবারের সময় নানুকে বললাম, নানু আর না করলো না, কারণ আমার পড়ার ক্ষতি হচ্ছে। তারপর খাওয়া শেষ করে দিলাম এক ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মা আমার সামনে বসে আছে। তাদের দেখে আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি। তখন মা বলল, বাবা ফাহিম, একটা কথা বলবো, রাখবি? মা বলো তো, আমি তোমার কোন কথাটা শুনি না? আমি জানি তুই আমার সব কথা শুনিস, তাও বললাম আর কি। এইসব বাদ দিয়ে আসল কথা বলো তো, যে জন্য তোমরা এই সকালবেলা এখানে এসেছো? আরে তুমি বলো না। তখন বাবা যা বললো তা শুনে খুশি হব নাকি কান্না করব বুঝতে পারছি না। আসলে গ্রামের বাড়িতে এসেছিলাম আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে। তুই তো এখানে এসেছিস 7 দিনেরও বেশি হয়ে গেল, বাসায় যাওয়ার কোনো নামগন্ধও নাই। গত 3 দিন আগে সে কল করে দাওয়াত করেছিল যে আজকে তার মেয়ের বিয়ে। ওহ, তাহলে বিয়ের দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিতে এসেছো? এটা তো কল করে বললেই হতো, আমি গিয়ে বিয়ে অ্যাটেন্ড করতাম। অনেকদিন ধরে বিয়ের দাওয়াত খাই না, আর আমি তো আজকেই ব্যাক করতাম। কাল রাতে সবাইকে বলেও রেখেছিলাম। তুই কি আমার কথাটা শুনবি নাকি? আচ্ছা বলো শুনি। সবাইকে দাওয়াত দেওয়াও শেষ, তার সব আত্মীয়রাও এসে পড়েছে। কিন্তু আজকে সকালে বরপক্ষ কল করে বলেছে বর নাকি কাল রাতে অসুস্থ হয়ে পড়েছে, তাই এই বিয়েটা হবে না। ওহ, এই ব্যাপার। তা তোমরা এখন এই মেয়েকে আমায় বিয়ে করতে বলতেছো নাকি? একদম ঠিক ধরেছিস, এখন এই মেয়েকে তুই বিয়ে করবি। কথাটা শুনে পাশে মাথা ঘুরিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে, আর সেই এই কথাটা বলল, না আমি এই বিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? আর আমি আমার বন্ধুকে কথা দিয়েছি যে তুই তার মেয়েকে বিয়ে করবি। কারণ তাকে আমি চিনি না, আর সম্পর্কে কিছু জানিও না। দেখ বাবা, আমি সব জানি, তাও তোকে একটা কথাই বলবো, এই মেয়েকে বিয়ে করলে তুই ঠকবি না। কিন্তু মা। থাক ফাইমের মা, ওকে জোর করো না। আমি আমার বন্ধুকে না করে দিচ্ছি, এতে আমার সম্মান কমে যাবে, তাও কিছু না। এই যা, এখন তো দেখছি বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমি আবার খুব ইমোশনাল ব্যক্তি, আর বাবা সেটারই ফায়দা নিল। কি আর করার, বাবার সম্মানের খাতিরে বলে দিলাম যে আমি রাজি। তখন সবার মুখে হাসি ফুটলো। তারপর মা এসে একটা ব্লু কালারের পাঞ্জাবি দিয়ে গেল। গোসল সেরে পাঞ্জাবিটা পরে নিলাম। তারপর রুম থেকে বাইরে বের হলাম। বের হয়ে দেখি হারামিগুলা বসে বসে মিষ্টি খাচ্ছে। তখন তাদের দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখানে আর কখন এলি? তুই কি ভেবেছিস যে তুই একা একা বিয়ে করে নিবি? আমরা কিচ্ছু জানবো না, আর আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে। তাদের সাথে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। আমার গাড়িতে আমি, আপু, দুলাফাই, আমার ভাগ্নি আর সিয়াম, আর বাকি সবাই অন্য গাড়িতে। আমাকে চুপ থাকতে দেখে আপু আমাকে বলল, কিরে চুপ করে আছিস কেন? আজ তোর বিয়ে আর তুই মন খারাপ করে বসে আছিস? তা কি করবো, নাচবো নাকি? সেদিন আমাকে না বলে চলে এসেছিস, আর আজকে তুই তো জানিস যে আমি একজনকে পছন্দ করি, তাও তুই বাবা মার সাথে তালে তাল মিলিয়ে বলে দিলি যে এই বিয়েটা করতে। সবই জানি, আর এটাও জানি যে তুই এখানে আসার আগে মেয়েটাকে প্রপোজ করেছিলি, বিনিময়ে 2টা থাপ্পড় খেয়েছিলি। আর সেই দিন অনেক তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, তাই তোকে বলতে পারি নাই। আর তুই ভার্সিটিতে ছিলি বলে কলও দেইনি। থাক, আর বলতে হবে না। তারপর তাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কনে বাড়ি। কনের মা এসে আমাকে গাড়ি থেকে নামালেন, একটা আংটি পরিয়ে দিলেন হাতে। ভিতরে যা তখন দেখি, এ কি জবা, মাইশা, জেনিয়া, এরা এখানে কেন? তাও আবার বিয়ের গেট আটকে দাঁড়িয়ে আছে। তখন তারা বললো যে 5,000 টাকা না দিলে গেট ছাড়বে না। তখন সিয়াম বলল, দেখুন টাকার অ্যামাউন্টটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু বাড়ি আপনাদের 2,000 টাকা দিই। আচ্ছা দেন। তখন 2,000 টাকা ওদের হাতে তুলে দিল। তখন তারা বলল, এটা কি হলো? 2,000 টাকা কেন? বাকি 3,000 টাকা কোথায়? আমি যা বলছিলাম তা ভালো করে মনে করে দেখুন। তখন সন্ধ্যাবেলা মেয়ে বোকা বনে গেল আর বলল, এটা তো চিটিং। না, এটা আমরা মানবো না। এটা কোনো চিটিং না, এটা আপনাদের মত নিয়ে বলা হয়েছে। তাই তাড়াতাড়ি কাছে দেন, ফিতরা কেটে ভিতরে যেতে হবে। না, তা হচ্ছে না। আমরা আমাদের পাওনা না পাওয়া পর্যন্ত গেট থেকে সরছি না। তখন সিয়াম, শান্ত, সিয়াম, ইমন, সাইফুল এরা সবাই জানে কি বুদ্ধি করলো। তারপর কোথা থেকে যেন চলে গেল সিয়াম। পরে একটা পানির লাইনের
পাইপ এনে সমানে মেয়েগুলোর উপরে পানি দেওয়া শুরু করলো। তাদের কর্মকাণ্ড দেখে আমাদের সাথে সবাই হাসাহাসি শুরু করে দিল। ভাগ্যিস বাবা এখানে ছিল না, যদি থাকতো তাহলে আমাদের খবর করে দিত। মেয়েগুলো রাগে গসগস করতে করতে চলে গেল, যেন এখনই কান্না করে দিবে। তখন শান্ত সিয়ামকে বলল, দোস্ত সবই ঠিক আছে, কিন্তু এখন ফিতা কি করে কাটবি? কাছে তো তারা সাথে করে নিয়ে গেছে। চিন্তা করিস কেন, এনে কাছে আমি সাথে নিয়ে এসেছিলাম। তখনই সবাই লিমনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমাদের দেরি হচ্ছে দেখে বাবা আর আঙ্কেল আমাদের নিতে এলো। তারপর ফিতা কেটে ভিতরে গেলাম। তখন বাবা জিজ্ঞেস করলো আপুকে, আচ্ছা এখানে কি হয়েছিল? দেখলাম যে সবাই একেবারে ভিজে একাকার। আপু বাবাকে কিছুই বলেনি, কারণ বাবা খুব রাগী। এইসব যদি শোনে তাহলে আমাকে আর আস্ত রাখবে না, তাই বাবাকে আপু কিছুই বলেনি। তারপর আমরা ভিতরে গেলাম। পরে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সন্ধ্যায় বউ নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর বাসায় পৌঁছালাম। বাসায় আসার পর কিছু নিয়ম ছিল, সেগুলো পালন করা হলো। তারপর সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। সেই ফাঁকে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। এখনের বাসায় সাদ নেই, তাই একটা ঘরে বসে বন্ধুদের আড্ডা দিতে লাগলাম। আর হামিম খালাতো ভাই কালকে আসবে, তাই কিছু ভালো লাগছে না। বারবার শুধু চোখের সামনে আমার মায়াবতী, সেই মায়া মাখা চোখগুলো ভাসছে। এসব চিন্তা করছিলাম, তখনই মা এলো। এসে বলল, দেখ বাবা, আমি জানি তানজিনার সাথে তোর মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু আমি জানি তানজিনার সাথে একবার মানিয়ে নিলে আর কখনো তাকে ছেড়ে দিতে পারবি না। মা তেমন কিছুই না। আর এই তানজিনা কে? কেন? তানজিনা তোর বউ। আর দেখ, আমি তোর মা হই, আমি তোর মনের খবর জানবো না তো জানবে কে? আমি এটাও জানি যে তুই একটা মেয়েকে ভালোবাসিস। সেদিন তুই তাকে প্রপোজও করেছিলি, কিন্তু সে তোকে রিজেক্ট করেছিল। আর একটা কথা, তোর বাবা তোকে যা যা বলেছিল সব মিথ্যা। ছেলেবেলা থেকেই তোদের বিয়ে ঠিক করা ছিল, সেই জন্যই তোর সাথে তানজিনার বিয়ে দেয়া হলো। তোর বাবা কিভাবে যেন জানতে পেরেছিল যে তুই নাকি কোন মেয়েকে পছন্দ করিস। দেখ বাবা, আমরা জানি তুই ঠিক তানজিনার সাথে মানিয়ে নিতে পারবি। এই কথাগুলো বলে মা আমাকে রুমের সামনে দিয়ে গেলেন। আর হারামিগুলা আমার জোর করে ভিতরে পাঠিয়ে চলে গেল আর বলে গেল বিড়াল মারতে, কিন্তু বুঝলাম না যে বিড়াল কেন মারতে হবে। তারপর দরজা খুলে ভিতরে গেলাম। গিয়ে দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো, সব আমার পছন্দের ফুল দিয়ে সাজানো পুরো রুম। আমি খাটের কাছে যেতেই মেয়েটা মানে তানজিনা এসে আমাকে সালাম করতে নিলে আমি তাকে বাধা দিলাম। তারপর আমি বললাম, দেখুন আমি আমার পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি। আমি আপনাকে আপনার সব অধিকার দিতে পারবো না, শুধু স্ত্রীর অধিকার দিতে পারবো না। আর আমি একজনকে ভালোবাসি, তাকে জীবন সঙ্গিনী করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার চাইবো না, যতদিন না তা আপনি নিজে আমাকে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হতে পারেন তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন, আমি কিছু মনে করব না। কারণ জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না। তা ঠিকই বলেছেন। আচ্ছা অনেক তো রাত হলো, এখন শুয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমাবেন? কেন, ঘরে সোফা তো আছেই। তারপর আমি একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে এসে তানজিনা ডাকাডাকি শুরু করে দিল ওঠার জন্য। কি আর করার, সাত সকালবেলা কেউ চেঁচামেচি করলে আর ঘুমানো যায় নাকি? তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমাকে একা টেবিলে দেখে বাবা জিজ্ঞেস করলো, কি রে বোমা কোথায়? আসতেছে। কিছুক্ষণ পর তানজিনা নিচে আসলো। পরে সবাই একসাথে খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চাপছিলাম। তখন তানজিলা এসে বলল, আচ্ছা মানলাম আপনি এই বিয়েটা নিজের ইচ্ছাতে করেননি, কিন্তু আমি কি দেখতে খুব খারাপ? আপনি যাকে ভালোবাসেন তার থেকেও কি আমি দেখতে খারাপ? আমি কি তা বলেছি নাকি আপনি দেখতে পারেন? অবশ্যই আপনি দেখতে সুন্দর। কিভাবে এটা বললেন? কাল থেকে এখন পর্যন্ত একবারও আমার দিকে তাকালেন না, তাহলে কিভাবে না দেখে বলে ফেললেন যে আমি দেখতে সুন্দর? তার কথা শুনে একবার তার দিকে তাকালাম। আসলেই মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, আর চেহারাটা খুবই মায়াবী। আর কাজল কালো চোখগুলোতে যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। এসবই ভাবছি, তখনই মনে হলো এই চোখ জোড়া যেন আমার খুবই চেনা, কিন্তু মনে পড়ছে না। আমাকে এইভাবে চিন্তায় মগ্ন দেখে তানজিলা জিজ্ঞেস করলো, কি হলো এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? ভাবছি যে এই চোখ জোড়াগুলো খুবই পরিচিত মনে হচ্ছে। হতে পারে আপনি এই চোখ জোড়াগুলো অনেক আগে দেখেছেন, হতে পারে আপনি এই চোখ জোড়ারই প্রেমে পড়েছিলেন।
মানে কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না। বলে একটা হাসি দিয়ে কোথায় যেন চলে গেল। আমিও আবার নিচে এলাম। এসে দেখি আমাদের সব আত্মীয়রা এসেছে আর বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তখন ভাবতে লাগলাম যে বিয়ে তো কালকে ছিল, আর বাসা কেন আজকে সাজাচ্ছে? মাথায় কিছুই যাচ্ছে না, আর জিজ্ঞাসা করার জন্য কাউকে খুঁজেও পাচ্ছি না। তখনই আগমন আমার বন্ধু সিয়ামের। এসে কুত্তা জিজ্ঞাসা করতে লাগলো, কিরে রাতে বিড়ালটা কি মারতে পেরেছিল নাকি? ওই হারামি, বিড়াল কেন মারবো? শান্তি মতো ঘুমাইছি। তার মানে ভাবি তো কিছুই বলেনি? কি বলবে? আসলে ভাবি হচ্ছে শালা আমাকে পুরোটা বলার আগেই আপু তাকে ডাক দিয়ে নিয়ে গেল আর কি যেন বলল। আমি দূরে থাকায় কিছুই বুঝতে পারিনি। আপুর সাথে কথা বলেই সিয়াম আবার আমার কাছে আসে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে কি বলতেছিল এখন বল। কখন কি বলতেছিল? ওই যে মেয়েটা আমাকে কি বলেনি? কোন মেয়ে? আর তানজিনা আমাকে কি না কি বলেনি? ও কি বলেনি সেটা এখনো ভুলে গেছি, মনে পড়লে বলে দিব আমি। বলেই হারামিটা চলে গেল। আমি বুঝতে পারলাম যে আপু সিয়ামকে মানা করেছে যেন আমাকে না বলে। এখন তো মনে হচ্ছে ডালমে জরুর কুছ কালা হে। তারপর রুমে এসে ভাবতে লাগলাম, কি এমন কথা তানজিলা আমাকে বলেনি আর সিয়াম বলতে নিলে আপু তাকে মানা করে। বসে বসে এইসব ভাবতে লাগলাম। তখনই সব হারামিগুলা একসাথে রুমে আসলো। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। আজান শুনে বুঝতে পারলাম যে দুপুর হয়ে গেছে। তারপর গিয়ে গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি বাসায় অনেক মেহমান এসছে। তাই আপুকে গিয়ে জিজ্ঞেস করলাম। তখন আপু বলল যে আজকে আমাদের বউফাত, তাই সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন আমি ভাবতে লাগলাম যে বিয়েটা কি আসলেই কাকতালীয় ভাবে হয়েছে নাকি বাবা সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এইসব ভাবতে ভাবতে রুমের দিকে যাইতেছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। তাকিয়ে দেখি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, সে হচ্ছে তানজিলা। আমি পড়ে গিয়েও তেমন ব্যথা পাইনি, কিন্তু তানজিলার মাথা গিয়ে দেওয়ালের সাথে লেগে যায় আর সে ব্যথা পায়। আঘাতটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই সে জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে আমি চিন্তায় শেষ। তাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। তারপর ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। কল করে ওনাকে তাড়াতাড়ি আসতে বললাম। তিনি বললেন যে 10 মিনিটের মধ্যে আসতেছেন। বাসার সবাই তাদের কাজে ব্যস্ত, তাই কাউকে বলতে পারিনি। তখন দুলাভাইকে কল দিলাম, দিয়ে বললাম, হ্যালো দুলাভাই, কই আছেন? কেন নিচে আসছিস মেহমানদারি করতে? রাখেন মেহমানদারি, আপুকে বলেন তাড়াতাড়ি আমার রুমে আসতে। কেন, তোমার আবার কি হলো? ধর্মিয়া, আপুকে বলেন তো তাড়াতাড়ি আসতে, বলে কল কেটে দিলাম। তারপর আপু এসে দেখে যে তানজিলা বিছানায় শুয়ে আছে, তাই আমাকে এসে জিজ্ঞেস করলো, কিরে তানজিনার কি হয়েছে? আসলে আপু, নিচ থেকে যখন রুমের দিকে আসছিলাম তখন আমার সাথে তানজিলার ধাক্কা লাগে, আর সেটা সে সামলাতে না পেরে দেওয়ালে গিয়ে ধাক্কা খায় আর মাথায় আঘাত পায়, যার ফলে অজ্ঞান হয়ে যায় আর তার জ্ঞান এখনো ফিরছে না। তুই ডাক্তার আঙ্কেলকে কল দিয়েছিস কি? হ্যাঁ, তিনি বললেন যে তিনি 10 মিনিটের মধ্যে আসছেন। আপুর সাথে কথা বলতে বলতে ডাক্তার আঙ্কেল চলে এলেন। তারপর তানজিলাকে প্রাথমিক চেক আপ করে কিছু ওষুধ লিখে দিলেন আর একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন তানজিলাকে, আর বললেন যে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে আর কালকে হসপিটালে নিয়ে চেক আপ করাতে। তারপর তিনি বললেন যে তিনি চলে যাবেন, কিন্তু আমি যেতে দেইনি, কারণ আজকে যেহেতু বাসায় একটা অনুষ্ঠান সেহেতু ওনাকে যেতে দেইনি। বললাম খাবার খেয়ে যেন যায়। তারপর আপুকে তানজিলার কাছে বসতে বলে আমি কি গোসল সেরে নিলাম। তারপর নিচে নামলাম। নেমে দেখি তানজিনার বাসা থেকে অনেকেই এসছে। আমি গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর হারামিগুলাকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খুঁজের পর সিয়ামকে খুঁজে পেলাম। তারপর তাকে প্রেসক্রিপশনটা দিলাম ওষুধগুলো এনে দিতে। এদিকে তানজিনার বাসার সবাই তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেল। আমি সবাইকে বললাম তারা আগে খেয়ে নিতে, তারপর না হয় তারা তানজিনার সাথে দেখা করবে। তারপর আমি তাদের খাবার জায়গায় নিয়ে গেলাম আর শান্তকে বললাম তাদের ভালোভাবে খেয়াল রাখতে। তারপর আমি রুমের দিকে চললাম। রুমে যাওয়ার সময় আম্মুর সাথে দেখা। তখন আম্মু আমার চেহারার টেনশনের চাপটা দেখে জিজ্ঞেস করলো যে আমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন। আমি বললাম কিছুই হয়নি। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে এসে দেখি তানজিনার জ্ঞান ফিরে এসেছে আর সে গোসল সেরে এসে রেডি হয়ে বসে আছে। তখন আমি গিয়ে তানজিনাকে বললাম আই এম সরি। কিসের জন্য সরি বলছেন? আসলে তখন আমি আনমনা হয়ে হাঁটছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি, যার ফলে আপনার সাথে ধাক্কা লেগে যায় আর আপনি মাথায় আঘাত পান। এটা তেমন কিছুই না, আর এখানে তো আমারই দোষ আছে। আমি যদি খেয়াল করতাম তাহলে এই অঘটনটা ঘটতো না। আচ্ছা, এখন না হয় এসব কথা বাদ দিন। এখন কেমন লাগছে আপনার? মাথায় কি কোনো রকম ব্যথা আছে নাকি?
না, মাথায় তেমন ব্যথা নেই, কিন্তু মাথাটা ভারী হয়ে আছে। আচ্ছা নিচে চলুন, আপনার বাসা থেকে লোকজন এসেছে, তারা কখন থেকে আপনার সাথে দেখা করতে চাচ্ছে। যদি একটু সুস্থতা বোধ করেন তাহলে তাদের সাথে গিয়ে দেখা করতে পারেন। হ্যাঁ, আমি ঠিক আছি, চলুন তাদের সাথে দেখা করে আসি। বলে উঠতে নিলে আবারও পড়ে যেতে লাগলে আমি গিয়ে ধরে ফেললাম। তখন রুমে সবার আগমন ঘটলো, আর আমাদের এইভাবে থাকতে দেখে সবাই হালকা কাশি দিল। আমি তানজিনাকে ছেড়ে দূরে সরে গেলাম। তখন শাশুড়ি মানে তানজিনার মা এসে তানজিনাকে জিজ্ঞেস করলো, তা মা, শুনলাম তোর নাকি শরীর খারাপ। মা, তেমন কিছুই হয়নি, একটু মাথায় ব্যথা হচ্ছিল, এই আর কি। তা এখন কেমন লাগছে? এখন একটু সুস্থতা বোধ করছি। তা আমরা তো এসেছিলাম তোদেরকে নিয়ে যেতে। মা, আজকে না গেলে হয় না, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। কিন্তু এটা তো নিয়ম যে আজকে তোদের আমাদের সাথে যেতে হবে। আচ্ছা ওনারা যখন এত করে বলছে আর যেহেতু নিয়ম, তাই চলুন যাই। আর সেখানে গিয়ে তো আপনাকে তো আর দৌড়াদৌড়ি করতে হবে না, সেখানে গিয়েও না হয় রেস্ট নিবেন। তবুও দেখ মা, জামাই বাবাজি তো ঠিকই বলেছে, আর কোনো কথা নয়। খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেলা থাকতে থাকতে আমরা রওনা দিব। আচ্ছা মা। তারপর আমরা খেয়ে রেডি হয়ে নিলাম। তারপর 4টার দিকে রওনা দিলাম। 2 ঘন্টা পর তানজিনাদের বাসায় পৌঁছালাম। তারপর তানজিনার সাথে তার রুমে গেলাম। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে পড়লাম, কারণ এখানে কাউকে তেমন চিনি না। তাই আর কি করার, ফোন টিপা ছাড়া বসে বসে ফোন চাপছিলাম। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসে। যেহেতু অচেনা নাম্বার, তাই প্রথমবার কল রিসিভ করিনি। দ্বিতীয়বার কল দেওয়ার পর কি মনে করে যেন কল রিসিভ করলাম। রিসিভ করে আমি আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। মনে হলো কণ্ঠটা আমার চেনা কারো। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কি ফাহিম বলছেন? হ্যাঁ, আমি ফাহিম, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। যাকে ভালোবাসেন তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মানে আমি ফারহানা, ওই দিন যাকে প্রপোজ করেছিলেন সেই ব্যক্তিটিই আমি। ও, তা কি মনে করে আমাকে কল করলেন? আর আপনি আমার নাম্বারই বা কোথায় পেলেন? আসলে সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে কয়েকটা ছেলে প্রতিদিন আমাকে টিস করতো, আর এই কারণেই আমি খুবই টেন্স ছিলাম। আর সেই সময় আপনি এসে আমাকে প্রপোজ করেন। পুরো কথা বলার আগেই কলটা কেটে গেল, তাই আমি কল ব্যাক করলাম। তখন আবারও ফারহানা বলতে শুরু করলো, আসলে আমিও আপনাকে পছন্দ করতাম, কিন্তু সেদিন কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারিনি। আপনি সেদিন প্রপোজ করেছিলেন, আমি মনে করেছিলাম আপনি মজা করছেন, তাই এত কিছু হয়ে গেল। তারপর জবা আমাকে সবকিছু বুঝিয়ে বলে, আর এটাও বলে যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আর সেদিনের পর থেকে আপনাকে আর খুঁজেই পাচ্ছি না। আসলে সেদিনের ঘটনার জন্য আমি অনেক অনেক সরি। প্লিজ ক্ষমা করে দিয়ে আমার ভালোবাসা গ্রহণ করুন। সেটা সম্ভব নয়, কালকেই আমি বিয়ে করেছি, আর আমি আপনাকে সেদিনে ক্ষমা করে দিয়েছি। চাইলেই সব সম্ভব, আর আমি সবটা জানি যে আপনি আপনার বাবার চাপে পড়ে বিয়েটা করেছেন, আর আপনি এখনো আমাকেই ভালোবাসেন, আর আমার জন্য আপনি আপনার বউকে ডিভোর্সও দিয়ে দিবেন। আপনি আর কি কি জানেন? আমি অনেক কিছু জানি যা আপনি এখনো জানেন না। ও ভালো। হঠাৎ আবার কলটা কেটে গেল, তাই আবারও কল দিচ্ছিলাম। এমন সময় তানজিনার আগমন ঘটে। আমার কানে ফোন দেখে আমাকে জিজ্ঞেস করে, বাবা মাকে কল দিয়ে বলেছেন কি যে আমরা এসে গেছি? না, ভুলে গেছি। 1 মিনিট, আমি এখনই কল দিচ্ছি। থাক, আর দিতে হবে না, আমি কল দিয়ে বলে দিয়েছি। আর তাহলে কার সাথে এতক্ষণ কথা বললেন? কার সাথে? আবার সিয়াম কল দিয়েছিল, তার সাথেই কথা বলছিলাম। মিথ্যে কেন বলছেন? আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে সত্যটা কি? তারপর তানজিলা যা বললো তা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। এতক্ষণ আপনি তার সাথে কথা বলেছেন যাকে আপনি ভালোবাসেন। কি আমি ঠিক বলছি নাকি ভুল বলছি? আপনি জানেন কি করে? যাকে ভালোবাসা যায় তার মনের খবর রাখা যায়, আর তার চোখের দিকে তাকালেই বোঝা যায় যে সে সত্য কথা বলছে নাকি মিথ্যা বলছে। মানে? সব কথার মানে হয় না, কিছু কথার মানে বুঝে নিতে হয়। আর আপনার জন্য সবাই অপেক্ষা করছে, চলুন সন্ধ্যার নাস্তা করে নিবেন। বলেই একটা রহস্যমাখা হাসি দিয়ে চলে গেল। আমি এই হাসিটার মানে খুঁজতে লাগলাম। তখনই তানজিলা আবার এলো, এসে আবারও নাস্তা করার কথা বলল। আমিও তার সাথে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে আবারও তানজিলার রুমে চলে এলাম। এসে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এতক্ষণে
মোবাইলে মগ্ন থাকায় রুমটা ভালো করে দেখা হয়নি। পুরো রুমটা আমার মন মতো করে সাজানো। এইভাবে সাজানো দেখে বেশ অবাক হলাম, কারণ রুমটা পুরো আমার রুমের মতো করে সাজানো। তাই তানজিলা আসার পর তাকে জিজ্ঞেস করলাম যে এই রুমটাকে এইভাবে সাজিয়েছে। কেন আমি সাজিয়েছি? খারাপ লাগছে নাকি? না, অনেক সুন্দর হয়েছে। ব্রো জিজ্ঞাসা করলো না যে আমি কিভাবে জানলাম ওনার ঘর এভাবে সাজানো আর ওনার রুমের মতো করে কিভাবে সাজালাম। কিছু কি বলছেন নাকি? না, কিছুই বলিনি। আরেকটা কথা, দয়া করে আমার সামনে বিড়বিড় করে কথা বলবেন না। আমি বিড়বিড় করে কথা বলা পছন্দ করি না। আচ্ছা। বলে কোথায় যেন চলে গেল। তানজিলা যাওয়ার পর সাথে সাথেই ফারহানার কল আসে। তারপর ফারহানার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলা শেষ হতেই দেখি তানজিলা রুমে আসলো। এসেই একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনার কি কথা বলা শেষ হয়েছে? কেন? মা আপনার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, তাই আপনাকে ডাকতে এলাম। যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে রাতে খাবার খেয়ে নিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? এই যে কালকে আমাদের বিয়ে হলো আর আজকে আমি একটা মেয়ের সাথে কথা বলি অনেকক্ষণ, তোমার কি রাগ হয় না? রাগ হবে কেন? আমি আপনাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। এখন আপনি আরেকজনকে ভালোবাসেন, আর আপনি যদি চান তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আচ্ছা, ডিভোর্সের ব্যাপারটা না হয় বাসায় গিয়ে দেখা যাবে। চলুন রাতের খাবার খেয়ে নিই, সবাই তো আবার আমাদের জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ হ্যাঁ, চলুন। তারপর দুজনে গিয়ে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম। তারপর এসে শুয়ে পড়লাম। আমি খাটে শুয়ে পড়লাম আর তানজিলা নিচে বিছানা করে শুয়ে পড়লো। এক ঘুমে রাত পার হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার সময় আয়নায় তাকিয়ে দেখি আমার কপালে লিপস্টিকের দাগ। এই দাগের কথা চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে নিলাম। আমার ওঠার আগেই তানজিলা উঠে গিয়েছিল। তারপর সকালে নাস্তা করে নিলাম। তারপর তানজিলার এলাকার কিছু বান্ধবী প্লাস তানজিলার ভাইরা এলো। সবার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল, তাই আমি গোসল করতে চলে গেলাম আর তানজিলা তার বান্ধবীদের নিয়ে অন্য রুমে চলে গেল। গোসল করে এসে চেঞ্জ করে নিলাম। এরপর একটু বের হলাম। তানজিলাদের এলাকা আমাদের এলাকা পাশাপাশি, তাই একটু বাসার বাইরে বের হলাম। একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এসে সবার সাথে খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম, কারণ আমি ঘুমপ্রিয় মানুষ। বিকালে কারো ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে তানজিলা আমাকে ডাকছে। তাই ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম যে কেন ডাকতেছে। তখনই সে বলল যে তার বান্ধবীরা নাকি বলেছে ঘুরতে যাবে। আচ্ছা, রেডি হয়ে নিন, আর তাদেরও বলেন রেডি হয়ে নিতে। বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সবাই মিলে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে প্লাস খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আবারও তানজিলাদের বাসায় চলে আসলাম। তারপর তানজিলার বান্ধবীরা চলে গেল। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর তানজিলা এসে ফ্রেশ হয়ে চলে গেল। তানজিলা যাওয়ার পরই ফারহানা কল দিল। একটা জিনিস বুঝলাম না, তানজিলা যাওয়ার পরই ফারহানা কল দেয়, আবার কথা বলা শেষ হলেই তানজিলা রুমে আসে। এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। তখন আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করে অনেকক্ষণ কথা বললাম। তারপর শুভরাত্রি বলে কল কেটে দিলাম। তারপর তানজিলা এসে খাবারের জন্য ডেকে গেল। আমি বললাম যে এখন আর কিছু খাওয়ার মতো জায়গা পেটে নেই বলে আমি শুয়ে পড়লাম। মাঝরাতে বুকের উপরে কিছু ভারী বস্তুর অনুভূতি হওয়ার ঘুম ভেঙে গেল। বুকের উপরে কি আছে তা দেখার জন্য মোবাইলের ফ্ল্যাশ অন করে বুকের দিকে ধরলাম। দেখি তানজিলা গুটি সুটি মেরে আমার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তারপর আমি তানজিলার মাথা আমার বুক থেকে নামিয়ে বালিশের উপরে রাখি, আর আমি আরেকটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে তানজিলার ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তারপর তানজিলাকে বললাম, আচ্ছা একটা কথা কি জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করেন? জিজ্ঞেস করবেন, এতে পারমিশন নেওয়ার কি আছে? অফারটা হল আপনি আমার স্বামী। না, তাও যেহেতু প্রশ্নটা আপনার ব্যক্তিগত, তাই আর কি। আপনার কাছে আমার কোনো কিছুই ব্যক্তিগত নয়। আমার সবকিছুর উপর যদি কারো অধিকার থেকে থাকে তাহলে সেটা আপনি। আর কোনো দ্বিধা না রেখে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনি এই গৃহভাবে সেজে থাকেন কেন? তানজিলা কিছুটা অবাক হলো আমার কথা শুনে। তারপর হাসতে হাসতে বলল, এই কথা জিজ্ঞেস করার জন্য সে কখন থেকে নিজের মধ্যে ইতস্ততা বোধ করছিলেন? উত্তর না দিতে চাইলে দিতে হবে না, সেটা না হয় অন্য একদিন বলবেন। এখন মন খুলে হেসে নিন। আর বলছিলাম কি, যদি এইভাবে হাসতে থাকেন তাহলে মনে হয় আজকে আর নাস্তা পাবো না। সরি, আপনার কথা শুনে না হেসে পারলাম না। আর চলুন নাস্তা করবেন। আর একটা কথা, এই শ্বাস শুধু আপনার জন্য। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই সাজবো, তাও আপনার জন্য, অন্য কারোর জন্য না।
তারপর গিয়ে সকালে নাস্তা করে নিলাম, তারপর রুমে এসে মোবাইল গেম খেলতে শুরু করলাম। আমি কিন্তু ফ্রি ফায়ার খেলি, ততটা ভালো খেলি না, চাইলে আমাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন। মাত্র প্লেনে উঠলাম, তারপর ব্রাজিলাতে নেমে লুটপাটি শেষ করলাম। তখনই সামনে একটা এনিমি এলো, এনিমিকে গুলি করছি কিন্তু এনিমি মরছে না। যে দেখি নেট 999+ হয়ে আছে, আর বাসা থেকে মা কল দিয়েছে। কি আর করার, কল রিসিভ করলাম। রিসিভ করে বিরক্তি নিয়ে বললাম, কল দেওয়ার আর টাইম পেলে না, যা বলার তাড়াতাড়ি বলো। কেন? আমি তো অসময়ে কল দেইনি, ঠিক সময়ে কল দিয়েছি। তা কি করছিলি যে কল দেওয়ায় অসুবিধা হলো? গেম খেলতেছিলাম, তুমি কল দিয়েছো এমন সময় যখন আমি এনিমির সামনে ছিলাম, যখন এনিমি আমাকে মেরে ফেলেছে, তাও তোমার জন্য। এখন তুই বিয়ে করেছিস, তাও এই গেম খেলা বাদ দিলি না? যাক, সেসব কথা বাদ দে। কবে বাসায় ফিরবি? বৌমাকে ছাড়া বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। যা বাবা, বিয়ে করলাম 2 দিনও হলো না, এখন থেকে আমাকে ভুলে গেলে আর নিজের বৌমাকে নিয়ে মাতামাতি করছো। আর আমরা আজকে বিকেলে ঢাকা ফিরবো, আগামী সপ্তাহ থেকে আবার আমার টেস্ট পরীক্ষা। আচ্ছা, সাবধানে ফিরিস, নাকি গাড়ি পাঠিয়ে দিব? পাঠিয়ে দিলে ভালো হয়, খারাপ না। মায়ের সাথে কথা বলছিলাম, তখনই আবার ফারহানা কল দিল। তখন মাকে বললাম, মা কলটা কেটে দাও, তোমার বৌমা কল দিয়েছে। কি বলতে বকছিস? বৌমা তো তোর সাথেই আছে। আরে মা, এটা ভার্সিটির ওই মেয়েটা। ও আচ্ছা, কল কেটে দিলাম বলে কল কেটে দিল, আর ফারহানার কলও কেটে গেল। তারপর আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করে অনেকক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে ভাবতে লাগলাম, মাকে বললাম যে ভার্সিটির ওই মেয়েটা, তাও তো কিছু বললো না। আবার এইদিকে যখন তানজিলা রুম থেকে বের হয়ে যায়, তখনই ফারহানার কল আসে। আবার ফারহানার সাথে কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই তানজিলা রুমে আসে। আর তার থেকে বড় কথা হলো, রুমে এসে একটা মুচকি হাসি দেয়, আর হাসিটাও বেশ রহস্যময়। সবকিছু যেমন রহস্যের মায়ে জড়িয়ে যাচ্ছে। এইসবই ভাবছিলাম, তখনই শ্বশুর মশাইয়ের আগমন। এসে বললেন, বাবা ভাইম, কেমন আছো? আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি। তা তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, আর হবেই বা কেন? দেখতে গেলে তো এটা আমার নিজেরই এলাকায়, আর সমস্যা হলে তো তানজিলা আছেই। তা ঠিক। জানো কি বাবা, আমার মেয়েটা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাকে কখনো কষ্ট দিও না। যদি সে তোমার দেওয়া আঘাত সহ্য করতে না পেরে কিছু একটা করে বসে, আমি জানি আমার মেয়ের সাথে তোমার মানিয়ে নিতে একটু সমস্যা হবে, কারণ তুমি শহরের ছেলে আর তোমার চলাফেরাও অন্যরকম। আর তানজিনা গ্রামের মেয়ে, কিছুদিন হলো শহরে একটা ভার্সিটিতে পড়ালেখা করে। এই ভার্সিটিতে এবার ইন্টার প্রথম বর্ষে। তানজিলা শহরে পড়াশোনা করে, তাও আবার আমার কলেজে। কই, কখনো তো তাকে দেখিনি। তোমার কলেজ মানে? আসলে আমিও ওই ভার্সিটিতেই পড়ি, এবার অনার্স ফাইনাল ইয়ারে। আমি তো কখনো তানজিলাকে দেখিনি। আসলে বাবা, আমার মেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে সবসময় পর্দায় থাকতো। কারণ সে চেয়েছিল তার রূপ দেখার প্রথম ব্যক্তি তুমি হবে, তাই সে সবসময় বোরকা পরে ভার্সিটিতে যেত। তাই হয়তো তুমি চিনতে পারোনি। তা হতেও পারে। আচ্ছা বাবা, দুপুরে খাবারের সময় হয়ে যাচ্ছে, তুমি গিয়ে গোসলটা সেরে নাও। আমিও গিয়ে গোসল সেরে নামাজ পড়ে নেই বলে তিনি চলে গেলেন, আর আমিও চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে চেঞ্জ করেছিলাম, এমন সময় তানজিনা আমার রুমে এলো। আমি শুধু প্যান্ট পরেছিলাম, শার্ট পরবে এমন সময় তানজিনা আসে। আমি তাকে দেখে চিৎকার করতে নীলা, সে এসে আমার মুখ হাত দিয়ে চেপে ধরে আর হাসতে হাসতে বলতে শুরু করে, আরে আরে, আপনি চেঁচাতে যাচ্ছিলেন কেন? কি করবো বলুন, মুখ হাত দিয়ে চেপে রেখেছে, কথা বলবো কেমনে? করছেন কেন? তখন ইশারায় মুখ থেকে হাত সরাতে, তখন তানজিলা সরি বলে হাত সরিয়ে নিল। তখন আমি বললাম, আপনি এইভাবে নক না করে কেন রুমে এলেন? নক করে আসলে তো দেখতে পেতাম না যে আমার বরটা এতটা লাজুক। বলে আবার হাসতে শুরু করলো। ঠিক আছে, এই দিন নয়, আরো দিন আসবে, তখন আমি আপনাকে দেখে নিব। আমাকে আপনার যেদিন মনে সেদিন দেখে নিন, আমার সবকিছুর ওপর শুধু আপনারই তো অধিকার রয়েছে। থাক এইসব কথা, গোসল করে খেয়ে নিন, বিকেলে বাসায় রওনা দিব। আজকেই চলে যাবে নাকি? আপনি চাইলে থাকতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আজকেই ফিরতে হবে। আপনি চলে গেলে আমি থেকে কি করব? এতদিন পর আপনাকে কাছে পেয়েছি, এত সহজে তো আপনাকে ছাড়ছি না। আমি তো আপনাকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি। যখন তাকে বিয়ে করব তখন কি করবেন? সেটা সময় বলে দিবে যে আমি আপনার স্ত্রী থাকবো নাকি আপনি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাবেন। মানে বুঝলাম না, যদি বুঝিয়ে বলতেন। সময় আপনাকে সব বুঝিয়ে দিবে।
বলে গোসল করতে চলে গেল। আর আমি আবুলের মতো বসে ভাবতে লাগলাম যে কি এমন কথা যা সবাই আমার থেকে লুকিয়ে যাচ্ছে। সেই কথা কি যা সময় হলে আমি বুঝতে পারবো। এসবই ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো, আশা করি এটাতেই কাজ হয়ে যাবে। আর বাসায় গিয়ে সেটা অবলম্বন করতে হবে। তারপর ভাবনার জগৎ থেকে বের হলাম। বের হয়ে দেখি তানজিলার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। তখন আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। কি মনে করে যেন ফারহানাকে কল দিলাম, রিং হলো কিন্তু রিসিভ করলো না। 2-3 বার কল দিলাম, প্রতিবারই রিং হচ্ছে কিন্তু রিসিভ করেনি। তারপর তানজিলা রেডি হয়ে নিলে দুপুরের খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে চলে যাই। শ্বশুর শাশুড়ির সাথে বসে খাবার খেয়ে নিলাম। তারপর আমি বললাম, শ্বশুর আব্বা, বলছিলাম কি আজকে আমাদের ফিরতে হবে। এখানে কি সমস্যা হচ্ছে নাকি যে 2 দিন থেকে চলে যেতে চাইছো? না, কোনো সমস্যা হচ্ছে না। আর আপনারা তো জানেনই যে আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। আগামী সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা, তাই আজই চলে যেতে হবে। আর ভার্সিটিতেও কিছু বাকি কাজ আছে। আচ্ছা তাহলে যাও, কিন্তু পরীক্ষা শেষ হলেই কিন্তু আবার আসবো। আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে। বাবা, আর একটা কথা, যতদিন তুমি ভার্সিটিতে আসো ততদিন যদি তুমি তানজিনাকে ভার্সিটিতে ড্রপ করতে আবার ক্লাস শেষ বাসায় নিয়ে যেতে। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি যদি না পারি তাহলে বাসার গাড়ি তো আছেই। এইভাবে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। পরে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় সিয়াম কল দিল। আমি রিসিভ করলাম। কি রে ভাবি, কি তুই তোমাদের ভুলে গেলি? আরে তোদেরকে ভুললে কি করে হবে। থাক, আর চাপা সারতে হবে না, আমরা বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসে রিসিভ করে নিয়ে যা। কি, তোরা এখানে এলি আর আমাকে জানালি না? শালা, তোকে জানাতে যাবো কেন? তুই কি আমাদের আসতে বলছিস নাকি? থাক, আর বলতে হবে না, আমি আসছি, তোরা একটু দাঁড়া। বলেই আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই নিচে দাঁড়িয়ে আছে। তারপর তাদের নিয়ে রুমে আসে, বসে গল্প করছিলাম। তখন তানজিলা এসে তাদের ফ্রেশ হয়ে খেতে বলল। তারপর তারা ফ্রেশ হয়ে খেতে চলে গেল। তখন বসে মোবাইল হাতে নিয়ে ফারহানাকে কল দিলাম। 3-4 বার কল দিলাম, রিং হলো কিন্তু রিসিভ করলো না। তাই মনটা খারাপ হয়ে গেল। কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। সিয়ামরা খাওয়া দাওয়া শেষ করে এসে আমাকে ডাকতে শুরু করলো। তারপর ঘুম থেকে উঠতেই শালারা আমাকে নিয়ে মজা করা শুরু করে দিল। কিরে, এই সময় ঘুমাচ্ছিস? ব্যাপার কি মামা? বলে সবাই হাসিতে গড়াগড়ি করছে। এদিকে আমার আর তানজিনার অবস্থা কে দেখে। আরে এখন থেকে আর মজা নিস না, মজা নেওয়ার অনেক সময় আছে। যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা নিচে গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বলি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর তানজিলাকেও বললাম ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিতে। বলেই আমি নিচে চলে আসি। কিছুক্ষণ পর তানজিলা রেডি হয়ে নিচে চলে আসে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বের হলাম। বাইরে এসে দেখি গাড়ি 2টা, আর তার মধ্যে একটা আমার ফেভারিট, মানে যেটা আমি সবসময় ব্যবহার করি। কিরে, গাড়ি 2টা কেন এখানে? একটা গাড়িতে তুই আর ভাবি যাবি, আর একটা আমরা যাবো। ওই শালা, আমি কি গাড়ি চালাতে পারি নাকি? তুই গাড়ি চালাতে পারিস না? আমি ইশারায় সিয়ামকে থামতে বলতে বললাম, যেন কিছু না বলে। তখনই আমার কথা শুনে তানজিলা অট্ট হাসি দিতে লাগলো আর বলতে লাগলো, আপনি কি গাড়ি চালাতে পারেন না? না, কেন, আপনি পারেন নাকি? হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারি। ওহ, তাহলে আপনি চালান। আরে না না, আমি কখনো মেইন রোডে গাড়ি চালাইনি। তাতে কি হয়েছে, আজকে চালাবেন, তাহলে এটাই ফাইনাল, আপনি গাড়ি চালাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি গাড়ি চালাবো। তারপর তানজিলা গাড়ি চালাতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা রিক্সার সাথে লাগিয়ে দিল, কারণ ড্রাইভ করার সময় কথা বলছিলাম, তো তাই সে খেয়াল করেনি। তারপর আমি তাকে বললাম, আপনি আমার সিটে আসুন, আমি ড্রাইভিং সিটে যাচ্ছি। কেন কেন? সামনে তাকে দেখুন, পুলিশ এদিকেই আসছে। তারপর আমরা সিট অদল বদল করলাম। তারপর পুলিশ এসে জিজ্ঞেস করলো, ওই মিয়া, গাড়ি কি দেখে চালাতে পারেন না নাকি? সরি স্যার, ভুল হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স দেখি। সিয়ামরা আমাদের থেকে পিছিয়ে পড়েছে, তাই এখনো এখানে এসে পৌঁছায়নি। আসলে স্যার, উনি গাড়ি চালাতে পারে না। তাহলে ইনি ড্রাইভিং সিটে বসছেন কেন? আর মেন রোডে কি গাড়ি শেখার জায়গা নাকি? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। মিয়া, সরি বলে কি হবে? দেখেন রিক্সার কি অবস্থা করে রেখেছেন, তার উপর ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। আপনাকে থানায় যেতে হবে আমাদের সাথে। আমি কিছু বলার আগেই সিয়ামরা চলে এলো, এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তারপর সবটা শুনে পুলিশ অফিসারকে সাইডে নিয়ে গেলে আর রিক্সা চালককে কি যেন দিল। তখন পুলিশ অফিসার আমাকে এসে বলল, সরি স্যার, আপনাদের সাথে এই ব্যবহার করার জন্য। আপনি এখন যেতে পারেন।
তারপর আমরা সেখান থেকে চলে আসি। সিয়াম গাড়ি চালাচ্ছিল, আমি আর তানজিলা পিছনে বসেছিলাম। তারপর বাসায় আসতে আসতে রাত হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল আর এদিকে ধুলাবালি দিয়ে শরীরের অবস্থা আরো খারাপ হয়ে আছে। তাই আগে রুমে গিয়ে তারপর বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম। নিচে এসে দেখি তানজিলা সবার সাথে বসে গল্প করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যে এত দূর থেকে জার্নি করে আসলাম, আপনি কি গিয়ে ফ্রেশ হয়েছেন? না মানে কোনো মানে টানে না, আগে গিয়ে ফ্রেশ হন, পরে এসে গল্প করবেন। তারপর তানজিলা ফ্রেশ হতে চলে গেল। তখন আপু মাকে জিজ্ঞেস করলো, শুনছো মা, তোমার ছেলে নাকি গাড়ি চালাতে পারে না। হ্যাঁ তাই তো শুনলাম, আর শোনার পরে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এই যা বলার সরাসরি বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানে কি? তাহলে কি করবো বল? তোকে ড্রাইভিং শেখালাম এত টাকা খরচ করে, আর এখন শুনতে হচ্ছে তুই নাকি গাড়ি চালাতে পারিস না। কে বললো এই কথা তোমাকে? কে আর বলবে, আমার বউমা ছাড়া। তার মানে তানজিলা সব বলে দিয়েছে? তানজিনা কি বলবি? কি করেছিস তুই যে এমনভাবে কথা বলছিস? না কিচ্ছু না, আমরা কথা বলছিলাম, তখনই বাবার আগমন। এসেই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে আমাদের তো মনে হয় ভুলেই গেছিস, তখন তো বিয়েই করতে চাসনি, আর এখন বউকে পেয়ে আমাদের ভুলেই গেছিস। যদি ভুলেই যেতাম তাহলে কি আর বাসায় ফিরে আসতাম নাকি? এখন এসব কথা থাক, তুমি ফ্রেশ হয়ে এসো, সবাই তোমার জন্য অবশ্যই আছে। তারপর বাবা চলে গেল ফ্রেশ হতে। তখন মা আমাকে উদ্দেশ্য করে বলল, যা গিয়ে দেখতো তানজিনা কেন এখন নিচে আসছে না। আমিও চলে গেলাম। সিঁড়ির কাছে যেতেই মোবাইলটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ফারহানা কল দিয়েছে। তখন কলটা কেটে দিলাম, কারণ আজকে সারাদিন আমি কল দিয়েছি, একবারও রিসিভ করেনি আর কল ব্যাকও করেনি, তাই কল কেটে দিয়েছি। কল কেটে ভিতরে গেলাম, গিয়ে দেখি তানজিলা মোবাইল হাতে নিয়ে বসে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনাকে এমন আপসেট দেখাচ্ছে কেন, কোনো সমস্যা নাকি? না তেমন কিছুই না, এক ফ্রেন্ডকে কল দিচ্ছি কিন্তু সে বারবার কেটে দিচ্ছে। ওহ, তা বয়ফ্রেন্ড নাকি? না, আমি শুধু আপনাকে ভালোবেসে এসেছি, ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আপনি ভালো না বাসলেও সমস্যা নেই, আমি তো আপনাকে ভালোবাসি। আচ্ছা, মা আপনাকে নিচে যেতে বলেছেন রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য। আপনি খাবেন না? না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে। বলে তানজিলা নিচে চলে গেল। আমি খাটে বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই মনে পড়লো ফারহানার কথা, তাই তাকে কল দিলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে কল দিলাম ফারহানাকে, কিন্তু কল বেজে উঠল তানজিলার। প্রথমে মনে করেছিলাম যে হয়তো ওর ফ্রেন্ড কল দিয়েছে, তাই ফোনটা হাতে নিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ফোনের স্ক্রিনে আমার নাম্বার ভাসছে। একবার আমার ফোনের দিকে তাকাচ্ছি, একবার তানজিলার ফোনের দিক স্ক্রিনে তাকাচ্ছি, আর ভাবছি আমি কি ভুল দেখতেছি নাকি। তাই শিওর হওয়ার জন্য কল রিসিভ করলাম। দেখি আমার ভয়েসে রিপিট আসে কথা বলতে। তখন রুমের দিকে কারো আসা শব্দ পাচ্ছিলাম, তাই তানজিলার ফোন আগের জায়গায় রেখে দিলাম, দিয়ে আমি বারান্দায় চলে গেলাম। রাতে ঢাকা শহর যেন এক অন্য রূপে সেজে ওঠে। রাতের শহর উপভোগ করছি আর ভাবছি যে কি করে জানা যায় এটা তানজিলা নাকি ফারহানা। তখনই মাথায় একটা বুদ্ধি এলো, আর সেটা প্রয়োগ কালকেই করতে হবে। তারপর রুমে এসে দেখলাম যে তানজিলা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। আমাকে আসতে দেখে কিছু বলতে নিয়েও বলতে পারেনি। আরে ভাই, জিজ্ঞাসা করবে কিভাবে, আমি তো আমার করা কল রিসিভ করেছিলাম, আর তানজিলা আসার আগেই আমি সেটা ডিটেলস থেকে কেটে দিই, তাই কিছু বুঝতে পারেনি। তখন আমি তানজিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা প্রশ্ন করার ছিল। জি করতে পারেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, আপনার জন্মদিন কবে? ও, আপনি এই কথা বলার জন্য এভাবে দ্বিধাবোধ করছিলেন? আরে যা জিজ্ঞেস করলাম তার উত্তর দেন। ডিসেম্বর মাসের 25 তারিখে। আজকে অক্টোবরের 6 তারিখ, তার মানে এখনো 2 মাস বাকি। হ্যাঁ, কিন্তু কেন? কারণ সেদিন আমি একটা অনেক বড় সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিবেন? সেটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে নাকি? অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়েন, কালকে আবার আমাকে ভার্সিটি যেতে হবে। তারপর শুয়ে পড়লাম। আমি সোফায় ঘুমালাম আর তানজিলা খাটে শুয়ে পড়লো। সকালে সূর্যের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায়। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সকালে নাস্তা করে নিলাম। পরে ভার্সিটির জন্য বের হব, এমন সময় মা বলল, ওই এদিকে আয়। কেন, কি হলো আবার? আজকে থেকে তুই ফারহানাকে ভার্সিটি নিয়ে যাবি, আবার নিয়ে আসবি। কাকে নিয়ে আসবো বললে? কেন, তোর বউকে নিয়ে যাবি আবার নিয়ে আসবি। ও আচ্ছা, বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আমি বাইরে বাইক নিয়ে অপেক্ষা করতেছি। আচ্ছা, আমি ওকে বলে দিয়েছিলাম, সে এখন রেডি হইতেছে।
তারপর আমি বাইরে এসে বাইক বের করলাম, বাইক বের করে পরিষ্কার করে নিলাম। অনেকদিন পড়েছিল তাই ধুলো জমে আছে, তাই সেগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা শেষ হতেই দেখলাম তানজিলা এসে গেছে, আর তাকে দেখে আমি তো পুরো হা হয়ে গেছি, কারণ যা সাজ সেজেছে মনে হয় আকাশ থেকে নেমে আসা কোনো পরী। এমনিতেই তানজিলা অনেক সুন্দর, তার উপর আবার আজকে সেজেছে। তখন কারোর চুটকির শব্দে ভাবনার ছেদ ঘটল। তখন আমি বললাম, কখন নিচে এলেন? সে কখন এসেছি, আর আপনি এভাবে তাকে কি দেখছিলেন? কিছু না, তাড়াতাড়ি উঠে বসেন, দেরি হয়ে যাচ্ছে। উঠবো তো, এত তাড়া কিসের? আপনি উঠবেন নাকি আমি চলে যাব? তারপর তানজিলা উঠে বসলে আমি বাইক স্টার্ট করি। রাস্তা দিয়ে যাচ্ছি আর সবাই শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। তাকাবেই না কেন বলেন? যেভাবে আমাকে জাপটে ধরে রাখছে মনে হয় আমাকে ছাড়লেই পড়ে যাবে। তখন আমি বললাম, কি হলো, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? যদি পড়ে যাই তাহলে কি হবে? আপনি যেভাবে বাইক চালাচ্ছেন। আমি তো বাইক আস্তেই চালাইতেছি। ও তাই নাকি? তারপর আপন মনে বাইক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছে গেলাম। পরে তানজিনাকে নামিয়ে দিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে ক্যাম্পাসের বড় গাছটার নিচে চলে গেলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাসের সময় হয়ে গেল। তখন সিয়াম বলল, চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করব না, চল আজকে তোদের স্পেশাল ট্রিট দিব। এটা আবার কেমন ট্রিট? আরে চল, গেলেই দেখতে পাবি। আর তোদের আজকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কে সেই ব্যক্তি? আরে চল তো, গেলেই দেখতে পারবি। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে ওদেরকে নিয়ে একটা টেবিলে বসলাম। তারপর অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার খাচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে আসলো। তখন মেয়েটার সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত, তোদের বলেছিলাম না একজনের সাথে পরিচয় করিয়ে দিব আজকে? এই দেখ, আমার ভালোবাসা ফারহানা, যাকে আমি ভালোবাসি। এই কথা বলতেই সবাই একসাথে ভীষণ খেলো। আমি বললাম, কি হলো, পানি খেলে? আর তোরা এইভাবে অবাক হচ্ছিস কিল্লাই? এটা ফারহানা? হ্যাঁ, কেন? এটা ফারহানা হতেই পারে না, তানজিলা নাম তো ফারহানা। সেটা আমিও জানি, এখন শুধু তোরা জানিস যে এই হচ্ছে ফারহানা। এই কথা যদি তানজিনা বা আপু জানতে পারে তাহলে তোদের কপালে আর গার্লফ্রেন্ড নাই, মনে রাখিস। তুই কিভাবে জানলি? সেটা তোদের বলতে যাবো কিল্লাই। এখন শোন কি করতে হবে। যদি কথা মতো কাজ না করিস তাহলে আপুকে বলে দিব যে তোরা আমাকে সব বলে দিয়েছিস। পরে কি হতে পারে তা তো বুঝতেই পারছিস। আপু যে তোদের কি করবে তা আমি বলতে পারছি না। আর শোন, নকল কাগজটা যেন 5 তারিখেই আমার হাতে চলে আসে। আচ্ছা, তুই যা বলবি তা হবে, তাও আপুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তারপর সেইখান থেকে খাওয়া দাওয়া করে আবার ভার্সিটি চলে আসলাম। এসে দেখি তানজিলা আমার জন্য অপেক্ষা করতেছে, তাই তার কাছে এগিয়ে গেলাম, সাথে মেয়েটাও। তখন তানজিলার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিলাম। তানজিলাকে তার সাথে পরিচিত হওয়ার পর কেমন যেন মুখ ভার করে নিল। কি জন্য মুখ ভার করে আছে তা আমার বুঝতে বাকি রইল না। তখন আমি তানজিলাকে বললাম, আপনি রিক্সা করে চলে যান, আমি একটু ফারহানাকে নিয়ে ঘুরতে যাব। আর একটা অনুরোধ, বাসায় গিয়ে কিছুই বললেন না। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে কাউকে কিছু বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ধন্যবাদ, এই না হলে আমার। তারপর তানজিলাকে একটা রিক্সায় তুলে দিলাম। তানজিলা যাওয়ার পরে মেয়েটা বলল, দেখ দোস্ত, পরে আবার তুই যা করতে চাচ্ছিস তার বিপরীত হবে না তো? আরে তুই এটা নিয়ে ভাবিস না, যেটা করতে চাইছে সেটাই হবে, আর কোনো বিপরীত হবে না, নিশ্চিন্ত থাকতে পারিস। তারপর তাকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিয়ে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর মা বলল, কি রে তানজিনার কি হয়েছে রে? কেন? মেয়েটা ভার্সিটি থেকে আসার পর থেকে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। অনেক ডাকলাম কিন্তু দরজা খুললো না, দুপুরের খাবারও খায়নি। আচ্ছা, তুমি একটা প্লেটে খাবার বেড়ে দাও, আমি দেখতেছি। তারপর মা একটা প্লেটে খাবার বেড়ে দিল। আমি খাবার নিয়ে উপরে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, তাই তাকে ডাক দিলাম। 3 বার ডাক দেওয়ার পর দরজা খুলে দিল। তখন একটা ধমক দিয়ে বললাম, দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? আমার ধমক শুনে তানজিলা কেঁপে উঠল। এখানে এসে বসেন, বসে খাবার খেয়ে নেন। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আপনার ক্ষুধা আছে নাকি আমি তা জানতে চাইনি, আমি আপনাকে খেতে বলেছি, দ্যাটস ইট। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। এখন আগের থেকে তানজিলাকে বেশি জ্বালাই, প্রতিদিন মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করি। তানজিলা এগুলা দেখার পরও তার মুখ দেখার মতো ছিল। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তানজিলা মন খারাপ করে রুম থেকে চলে গেল। আমি পড়া শেষ করে নিচে গিয়ে ডিনার করে নিলাম। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। আমাদের পরীক্ষা চলায় ইন্টারের ক্লাস হবে না, তাই তানজিলাকে নিয়ে যেতে হয়নি।
ভালোভাবে পরীক্ষা দিলাম। প্রশ্ন খুবই সহজ হয়েছিল, তাই সবই দিয়ে এসেছি। ঠিকভাবে ভালোভাবে সব পরীক্ষা দিলাম। আজকে 23 তারিখ, আর 2 দিন বাকি তানজিলার জন্মদিনের। তাই বিকেলে সবাইকে বললাম আড্ডার জায়গায় চলে আসতে। তারপর বিকেলে সেখানে চলে গেলাম। প্ল্যানে আমার ভাগ্নিকেও রাখলাম, কারণ আমি যা করতে চাইছি সেটার ফলে তানজিলা বাসা ছেড়ে চলে যেতে পারে, আর তাকে একমাত্র আমার ভাগ্নি আটকাতে পারবে। তানজিলা ওকে অনেক আদর করে, তাই সবাইকে সবার কাজ বুঝিয়ে দিলাম। তারপর বাসায় চলে এলাম, আর আসার সময় একটা খামে ডিভোর্সের কাগজ নিয়ে আসলাম। তারপর খামটা ড্রয়ারে রাখলাম। পরে ফ্রেশ হয়ে মেয়েটাকে কল দিলাম, আর কালকের প্ল্যানের ব্যাপারে বললাম। আর এই মেয়েটা হলো, থাক কালকেই বলি কে এই মেয়ে। আর আপু, মা, বাবা আর দুলাভাইকে বললাম বাসা সুন্দর করে সাজাতে, আর কালকে রাতে 7টা সুন্দর করে সাজাতে। আর এই ব্যাপারে তানজিলা যেন কিচ্ছু জানতে না পারে। তারপর সবাই একসাথে ডিনার সেরে নিলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। সারাদিন অফিস করে বিকালবেলা বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর আপু আর মা তাদের কাজ শুরু করে দিল, মানে তানজিলাকে ব্যস্ত রাখার কাজ। তারপর আমরা আমাদের কাজ শেষ করলাম। পরে সবাই একসাথে ডিনার করে নিলাম। পরে আমি একটা কাজের বাহানা দিয়ে বেরিয়ে আসি, সাথে বন্ধুরাও বেরিয়ে আসে। তারপর আমরা আনতে চলে যাই। স্পেশাল ভাবে একটা কেক বেকারি থেকে বানিয়ে আনলাম। বাসায় 11টার দিকে আসলাম। তারপর সাদে গিয়ে বাকি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করলাম। ঠিক 11:55 মাকে আর আপুকে বললাম তানজিলার চোখ বেঁধে সাদে নিয়ে আসতে। তারাও সেইভাবে তানজিলাকে নিয়ে আসলো। তানজিলা অনেকবার চোখ খুলে দেখার চেষ্টা করেছিল, কিন্তু আমি দেইনি। ঠিক রাত 12টার সময় সবাই হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠলাম। তখন তানজিলা চোখের বাঁধন খোলা হলো। সাথে সাথেই সব লাইট জ্বলে উঠল। তানজিলা সব আয়োজন দেখে সেখানে ফারহানার হয়ে অভিনয় করা মেয়েটা, মানে আমার ফ্রেন্ড ছিল। তারপর কেক কাটা হলো। সবাই তানজিলাকে কেক খাইয়ে দিল। তানজিলাও সবাইকে কেক খাইয়ে দিল। তারপর তানজিলার হাতে সেই খামটা দিলাম। খামটা দেখে তানজিলা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমি বললাম, তোমাকে বলেছিলাম না যে আমি ফারহানাকে বিয়ে করব? তাই তো আমাদের ডিভোর্স হওয়া দরকার। তাই এটাতে ডিভোর্স পেপার আছে, সাইন করে দাও। আমার কথা শুনে তানজিলা শুধু কান্না করছে, আর সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কিছুই বলছে না। এখানে সবার সামনে তানজিলাও কিছু বলতে পারছে না, কারণ কেউই কিছু বলছে না। সেই বা কি বলবে? তানজিলার কান্না দেখে ফারহানা আমাকে বলল, আসুন আগে ফারহার পরিচয় দিয়ে দেই। ফারহা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। কলেজে 2 বছর আমরা একসাথে পড়েছি। পরে সে তার পরিবারের সাথে বিদেশ চলে যায়। কয়েক মাস আগে দেশে ফিরে। তারপর তার সাথে হঠাৎই দেখা হয়। বাকিটা আগেই জেনেছেন। গল্পে আসা যাক। ফাহিম, এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখ ভাবি কেমন কান্না করতেছে। আমি আবার কি করলাম? তোকে আগেই বলেছিলাম যে শুধু এমন করে ভাবিকে কষ্ট দিস না। ভাবির আসল পরিচয় যখন জানিস তখনও এমন করলি, আবার আমাকেও সাথে জড়ালি। তখন মা বলল, কি সব বলছো তোমরা? কিছুই বুঝতে পারছি না। আর তুমি কে মা? তার মানে তুই জানতি যে বোমা কলেজের সেই মেয়ে যাকে তুই ভালোবাসিস? হ্যাঁ জানতাম, আর এটাও জানি এইসব কিছুর পিছনে তোমার আর আপুর যৌথ প্ল্যান আছে। আন্টি আমাকে চিনতে পারছেন না? না তো। মা কে তুমি? আন্টি আমি ফারহা, ফাহিমের কলেজের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড আয়সার মেয়ে। কি তুমি আয়সার মেয়ে? কতদিন পর তোমাকে দেখলাম। মা বাকি কথা পরে বইলো, এখন তোমার বৌমাকে সামলাও। আমি কিল্লে সামলাবো? তুই এরকম করছস, এখন তুই সামলা। আমি এখন আমার মেয়ের সাথে কথা বলবো। কতদিন পর দেখলাম। আচ্ছা কি আর করার, তাহলে মহারানীর রাগ এখন আমাকেই ভাঙাতে হবে। দেখি তানজিলা সাদে নাই, তাই নিচে চলে এলাম। রুমে গিয়ে দেখি তানজিলা বালিশে মুখ গুজে কান্না করতেছে। তখন আমি গিয়ে তানজিলাকে বললাম, কি হলো, নিচে চলে আসলে কেন? সবাই তো উপরে আছে। আপনি এখানে কিনলে আপনার ফারহানার কাছে যান। আমার যার কাছে যাওয়ার কথা তার কাছেই তো এসেছি। মানে আমি তো আমার ভালোবাসার মানুষের কাছে এসেছি। ওই আপুটাকে তো দেখছি না। তার মানে ম্যাডাম আপনি কিছুই শোনেন নাই। আসলে ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারহা। ইউকে থেকে এসেছে কিছুদিন হলো। তার সাথে তার স্বামী আলীও এসেছে। তারপর বাকি সবকিছু খুলে বললাম। আমার কিছুই করার নেই, আমি কালকেই আমার বাড়ি চলে যাব। আপনি থাকেন আপনার জানুকে নিয়ে। তুমি চলে গেলে আমি আমার জানুকে কই পাবো, আর কেমনে নিয়ে থাকবো? তা আমি কিভাবে জানু? দেখাচ্ছে কিভাবে জানবে, দেখাচ্ছে মজা, বাকিটা ইতিহাস।